সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন শুরু করেছেন যেটিকে তারা বলছেন লার্জেস্ট ম্যাস ডিপোর্টেশন অপারেশন ইন দ্য ইউএস হিস্ট্রি। আজ সকাল পর্যন্ত সেই সংখ্যাটি ছিল, গ্রেফতারের সংখ্যা ছিল 538 আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, যেটি এখন এসে দাঁড়িয়েছে 940-এর উপর, অর্থাৎ গত 10 ঘন্টায়। সো তারা বলছেন আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, তারা বলছেন ডিপোর্টিং হান্ড্রেডস আদার্স, আরও অনেক শত শত। এবং এটি ট্রাম্প যে মুহূর্তে শপথ নিয়েছিলেন মানডে অফিসে, তখন থেকে শুরু করে ট্রাম্প সো কল্ড বর্ডার সিজার, যিনি বর্ডার সিজার নামে পরিচিত, অন্য নামে টম হলম্যান, উনি বলেছেন এই রেডগুলোর লক্ষ্য হচ্ছে স্যাংচুয়ারি সিটিতে লক্ষ্যবস্তু প্রথম তাদের, যাদের নেতৃস্থানীয় যারা আছেন স্যাংচুয়ারি সিটিগুলোতে, তারা রিফিউজ করেছেন কমপ্লাই করতে, সমর্থন দিতে এই ট্রাম্পের যে ম্যাস ডিপোর্টেশনে। কাজেই স্যাংচুয়ারি সিটিগুলি হচ্ছে তাদের লক্ষ্যবস্তুর প্রথম লক্ষ্য ম্যাস ডিপোর্টেশনের প্ল্যানের। গতকাল থার্সডে আইস এজেন্ট রেড করেছিল সি ফুড ডিপো ইন নিউ ইয়র্ক, নিউ জার্সি। সেখান থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, কাস্টাডিতে নেওয়া হচ্ছে, যার মধ্যে একজন আছেন মিলিটারি ভেটারেন। নিউ ইয়র্ক মেয়র রাস বারাকা এটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আই কোট, একেবারে কোর্টে তার কথা হচ্ছে, দ্য রিলেন্টলেস ইমিগ্রেশন রেড রাইডিং, উনি কোর্টে বলছেন, দ্য egregious act is in plain violation of 4th Amendment of the U.S. Constitution. New York will not stand by idly while people are being unlawfully terrorized. এটি হচ্ছে তার কথা। নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট বলছে ট্রাম্প আইসকে দিয়েছেন গ্রিন লাইট, দ্য পাওয়ার টু কুইকলি, যত দ্রুত সম্ভব, ডিপোর্ট অ্যাসাইলাম সিকার্স, যাদেরকে ইতিপূর্বে এদেশে অ্যাসাইলাম দেওয়া হয়েছিল ইউএসএ টেম্পোরারি আন্ডার বাইডেন প্রশাসন, এই তাদের প্রোগ্রামের আন্ডারে এই পলিসি তারা এখন চেঞ্জ করেছেন। এই পলিসি চেঞ্জ যার এফেক্ট পড়তে যাচ্ছে 1 মিলিয়ন লোকেরও বেশি, যাদেরকে এই মুহূর্তে এখানে থাকার অধিকার দেওয়া হয়েছে 2 বছরের জন্য, টু রিমেইন ইন দ্য ইউএস আন্ডার এ টেম্পোরারি লিগাল স্ট্যাটাস, যেটির অন্য নাম হচ্ছে প্যারোল। একই সময়ে ফেডারেল জাজ ইন সিয়াটল ব্লক করে দিয়েছেন ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার, যার মাধ্যমে উনি বলেছিলেন বার্থ রাইট সম্পূর্ণভাবে শেষ, কনস্টিটিউশনাল গ্যারান্টি অফ সিটিজেনশিপ, যারা এই দেশে জন্মগ্রহণ করে থাকেন। আন্ডার ট্রাম্প দে উইল নো লঙ্গার, তাদের আর সিটিজেনশিপ দেওয়া হবে না, এটি জাজ ব্লক করে দিয়েছেন। রিসেন্টলি শপথ নিয়েছেন দ্য সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, উনি অর্ডার করেছেন দ্য স্টেট ডিপার্টমেন্ট যাতে করে নতুন পাসপোর্ট রিনিউ বন্ধ করে দেওয়া হয় অথবা দেয়া বন্ধ করা হয়, যারা তাদের পাসপোর্টে মেল বা ফিমেল উল্লেখ না করে এক্স উল্লেখ করবেন। মার্কো রুবিওর কথা হচ্ছে, and I quote, the policy of the United States is that an individual sex is not exchangeable, unquote. সেনেট কনফার্ম করেছে জন র্যাডক্লিফকে as a director of Central Intelligence Agency CIA, 21 মেম্বার অফ দ্য ডেমোক্রেটিক ককাস যোগ দিয়েছিলেন রিপাবলিকানদের সাথে গতকাল বৃহস্পতিবার। 74-25 ভোটে সেটি পাশ হয়েছে। র্যাডক্লিফ দ্য সেকেন্ড নমিনি অ্যাপ্রুভড হয়েছেন, ট্রাম্পের প্রথম নমিনি ছিল মার্কো রুবিও। প্রেসিডেন্ট ট্রাম্প ডিম্যান্ড করেছেন বিশ্বের সবার কাছে যাতে করে তেলের দাম কমে আসে ওয়ার্ল্ড ওয়াইড, এবং ইন্টারেস্ট রেট সব দেশ যাতে কমিয়ে দেয়। উনি রিমোটলি এখানে বক্তৃতা দিচ্ছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইন ডাভোস, সুইজারল্যান্ড গতকাল। ট্রাম্প ইউরোপিয়ান দেশগুলোকে চরমভাবে তিরস্কার করেছেন তাদের ট্রেড পলিসি নিয়ে, রেগুলেশনস নিয়ে, এবং বলেছেন তারা যদি তাদের জিনিস আমেরিকাতে তৈরি না করে তাহলে তাদের উপরে ট্যারিফ বসিয়ে দেওয়া হবে, দেশের উপর, কোম্পানির উপর, যারা আমেরিকার বাইরে তৈরি করে থাকেন পণ্যদ্রব্য, সেটি ইউরোপে হলেও। গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম ফোন কল করেছিলেন ফরেন মিনিস্টার বিশ্বের নেতৃস্থানীয় ফরেন যারা লিডার আছেন তাদেরকে, যেমন তিনি তার অফিসে ফেরত আসলেন। ফোন করেছিলেন সৌদি আরবিয়ার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে। সৌদি মিডিয়া এই রিপোর্টটি করেছে।
এই কলের মাধ্যমে, কলের পর আমরা জানতে পারলাম সালমান নতুন করে প্রতিজ্ঞা করেছেন, যে কথা দিয়েছেন যে $600 বিলিয়ন তারা আমেরিকাতে ইনভেস্ট করবেন আগামী 4 বছরের মধ্যে। ট্রাম্প বলছেন তার প্রথম ট্রিপটি, ওভারসিজ ট্রিপটি হতে যাচ্ছে সৌদি আরবিয়াতে, যেমনটি তিনি করেছিলেন তার প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের। এবং তার সবাই আশা করছেন যে সেখানে তিনি যাবেন যাতে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে নর্মালাইজেশন, স্বাভাবিক সম্পর্ক স্থাপন হয় বিটুইন সৌদি আরবিয়া অ্যান্ড ইসরায়েল। সৌদি আরবিয়া একটি শর্ত দিয়েছে, সেই শর্তটি হচ্ছে তারা এই নর্মালাইজেশনে করতে রাজি আছেন যদি প্যালেস্টাইনিয়ান স্টেটহুড, প্যালেস্টাইনকে স্টেট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। দিস ইজ তাদের কন্ডিশন। এইদিকে দখলকৃত অকুপাইড ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি ফোর্সরা গুলি করে 65 বছর বয়সের প্যালেস্টাইনিয়ান লোককে হত্যা করেছেন। এটি হচ্ছে গত 4 দিনে ক্রমাগত রেড তারা চালিয়ে যাচ্ছেন জেনিন রেফিউজি ক্যাম্প ইন ওয়েস্ট ব্যাংক। অ্যাকর্ডিং টু ইউএন, ইসরায়েলি ফোর্সেস এই মুহূর্তে এখন পর্যন্ত 34 জন প্যালেস্টাইনিয়ানকে হত্যা করা হয়েছে, যাদের অন্তর্ভুক্ত আছেন 6 জন শিশু। এটি হয়েছে জানুয়ারি 1 তারিখ থেকে আজকে জানুয়ারি 25 তারিখ মানে। ইন গাজা, হামাস লিডার তারা বলছেন তারা নাম দেবেন 4 জন ইসরায়েলি হস্টেজের, যাদেরকে স্ক্যাজুয়াল করা হয়েছে, রিলিজ করে দিবেন তারা এই সিজ ফায়ার ডিলের মাধ্যমে। ইসরায়েল তারাও ফ্রি করতে যাচ্ছেন গ্রুপ অফ প্যালেস্টিনিয়ান বন্দি এই প্রিজনার এক্সচেঞ্জের মাধ্যমে। ইউএন জানাচ্ছে 4800 ট্রাক হিউম্যানিটেরিয়ান এইড নিতে পৌঁছাতে সক্ষম হয়েছে ইনসাইড গাজা সিজ ফায়ার এফেক্টিভ হওয়ার পর। কিন্তু দুঃসংবাদ হচ্ছে এটি যখন হচ্ছে, এটি ডেসপারেটলি নিডেড বাই দ্য গাজানস। কিন্তু ইসরায়েল একটি নতুন ল করেছে, যেটি 28 তারিখে, জানুয়ারি 28 তারিখে তারা ব্যান করে দিচ্ছেন সমস্ত ইউএন এজেন্সি, যার অন্যতম একটি হচ্ছে আনরা, যার ফলে দুর্দশা সেখানে আরও বাড়তে যাচ্ছে। এই সমস্তই থাকবে আজকের আলোচনায়। তার সাথে থাকবে বাংলাদেশ প্রসঙ্গ, যেখানে আমরা বিভেদ দেখতে পাচ্ছি ছাত্রদের মধ্যে এবং বিএনপি এবং ছাত্র নেতৃবৃন্দের মধ্যে। অর্থ কি, কোথায় যাচ্ছে বাংলাদেশ, কিছুটা ঘোলাতে হয়ে যাচ্ছে পরিস্থিতি। এই সমস্ত আলোচনার জন্য আমার সাথে যোগ দিচ্ছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, গবেষক এবং লেখক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন ডক্টর নকিবুর রহমান, প্রফেসর, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি দুঃখিত সূচনাটি একটু লম্বা হয়ে গেল, কিন্তু এটি প্রয়োজন ছিল। আমি হাসান ফেরদৌস আপনাকে দিয়ে শুরু করব। এই গোল্ডেন এজ অফ ট্রাম্প, আজকে উনি বলেছেন যে ট্রাম্পের স্বর্ণযুগ শুরু হলো। 21টি এক্সিকিউটিভ অর্ডার এই পর্যন্ত দিয়েছেন, যার অন্তর্ভুক্ত আছে ইমিগ্রেশন, গ্যাস নতুন করে ড্রিলিং, ফেডারেল এমপ্লয়ি যারা আছেন তারা বাসায় বসে কাজ করতে পারবেন না, যদি করেন তাহলে দে ক্যান গো হোম, তাদের নো মোর জবস। আপনার কাছে আমি শুনবো হোয়াট কাইন্ড, আপনি কি এটিকে স্বর্ণযুগ বলছেন? আমি এতদিন আপনার কাছ থেকে আমরা শুনে আসি we should give him a chance. What's your opinion? সবাইকে শুভেচ্ছা। হাবিব ভাই, আপনার খুবই রিলেভেন্ট কমেন্ট্রি বোধ করি আপনার প্রশ্ন জবাবটা খানিকটা দিয়ে দিয়েছে। ট্রাম্প বলেছেন আমাদের স্বর্ণযুগ শুরু, আমি বলবো আমাদের দুঃস্বপ্নের শুরু। আমাদের বলতে আমি এখানে বোঝাচ্ছি অভিবাসীদের, বিশেষ করে যারা বৈধ কাগজপত্র যাদের নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 1.25 কোটি মানুষ যাদেরকে বলা হয় বৈধ কাগজপত্রবিহীন মানুষ। এদের মধ্যে নারী পুরুষ তো আছে, অল্প বয়স্ক ছেলে মেয়েরাও আছে। আপনারা জানেন যে ডিপোর্টেশনের যে প্ল্যানটা করা হয়েছে তাতে বলা হচ্ছে যে পরিবারে বাবা মা অবৈধ কিন্তু ছেলেমেয়েরা অবৈধ, সেক্ষেত্রে ছেলেমেয়েরা থেকে যেতে পারবে, বাবা মাকে ডিপোর্ট করা হবে। তার মানে ফ্যামিলি সেপারেশন, ঠিক যে কাণ্ডটা হয়েছিল ট্রাম্পের প্রথম টার্মে। এবং আপনারা হয়তো জানেন যে এখনো প্রায় 600 ছেলে মেয়ের বাবা মার হদিশ এখনো খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্পের সময় যে হাজার হাজার পরিবারকে আটক করা হয়েছিল, তাদের মধ্যে পুরুষদের, ছেলে মেয়েদের, বয়স্কদের ডিপোর্ট করা হয়েছে, কিন্তু ক্যাম্পে, ইন্টার্নমেন্ট ক্যাম্পে বাচ্চাদের রেখে দেওয়া হয়। তাদের প্রায় 600 বাচ্চা এখনো কিন্তু জানে না কোথায় তাদের বাবা মা। সেই একই নাটকের, একই দুঃস্বপ্নের পুনরাভিনয় হতে যাচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু আমি এই কথাটা বলবো যে এই ঘটনা যে ঘটবে হাবিব ভাই, তা তো আমরা জানতাম। ট্রাম্প তো এই কথা জোরে সোরে নানাভাবে বলেছে যে প্রথম দিন থেকে কাজটা করবে সে, বলে বিস্ময়ের কিছু নাই। আপনি দেখেছেন যে ঢাকায়
ঢাকার পত্রপত্রিকা দেখেছি আমি, নিউ ইয়র্কে ব্রুকলিনে 4 জনকে এক্সপেল ধরা হয়েছে, এবং চতুর্দিকে এই নিয়ে উৎকণ্ঠা, প্যানিকের সৃষ্টি হয়েছে। তো প্যানিকের সৃষ্টি হয়েছে পত্রিকায় খবর ছাপা হয়েছে বলে নয়, প্যানিকের সৃষ্টি হয়েছে ট্রাম্প ক্যাম্পেইন শুরু করেছেন বলে। তবে দোষটা কার? একা ট্রাম্পের নয়, কিন্তু দোষ তাদেরও যারা এই ট্রাম্পকে জেনে শুনে ক্ষমতায় বসিয়েছেন। যেসব মহান বাঙালিরা ভোট দিয়ে ট্রাম্পকে ক্ষমতায় বসিয়েছেন এবং তার বিজয়কে সেলিব্রেট করেছেন, এখনো সেলিব্রেট করে যাচ্ছেন জ্যাকসন হাইটসে, তাদেরকে বলবো, ইউ আর রেসপন্সিবল ফর দিস ট্র্যাজেডি। আপনাদের জন্য এই ট্র্যাজেডি ঘটেছে, আপনাদের জন্য ট্রাম্প সাহেব ক্ষমতা এসেছেন, এবং আপনাদের জন্যই লক্ষ লক্ষ বৈধ কাগজপত্রবিহীন মানুষকে দেশত্যাগ করতে হবে, এবং তাদের শিশুরা বাবা মা থেকে বিচ্ছিন্ন হবেন। তো ইউ ক্যান স্কেপ রেসপন্সিবিলিটি, কোনোভাবেই আপনি আপনার দায়িত্ব এড়াতে পারেন না। ট্রাম্প সাহেব কি বলেছিলেন যে প্রথম দিন থেকেই তিনি শুরু করবেন ডিপোর্টেশন, তিনি শুরু করেছেন। একটা কমিটমেন্ট তিনি রাখছেন বলে ধরতে পারি। আর কি বলে দিলেন? দ্রব্যমূল্য কমাবেন। ফ্রম ডে ওয়ান জিনিসপত্রের দাম কমবে, একটা জিনিসপত্রের দামও কমেনি। আমি অন্য একটা প্রোগ্রামে বলছিলাম যে ভাই, ডিমের দাম 10 টাকা ছিল, ডিমের দাম 10 টাকাই আছে, কমেনি। তিনি আমাদের বলেছিলেন যে তিনি ইউক্রেন যুদ্ধ প্রথম দিনে সমাধান করবেন। আজকে 4র্থ দিন, যুদ্ধ সমাধানের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা। তিনি বলেছিলেন প্রথম দিনই হাউজিং ক্রাইসিস তিনি সমাধান করবেন, সমাধানের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা। তিনি কি করেছেন? আরো 60টির মতো তিনি রেগুলেশনস, নিয়মবিধি, যার মাধ্যমে নানা ক্ষেত্রে আমাদের রাষ্ট্র ব্যবস্থার নিয়ন্ত্রণ আরোপ করা হয়, তা তিনি তুলে নিয়েছেন। যেমন ধরা যাক, কেন প্রয়োজন রেগুলেশন? রেগুলেশনের মূল লক্ষ্য হচ্ছে আমাদের স্বার্থ রক্ষা করা। ধরা যাক ড্রাগস, যদি ড্রাগসের উপরে এই সমস্ত বিধি না থাকে, সেক্ষেত্রে আপনার কি ওষুধ খাওয়াচ্ছে, ওষুধ কোম্পানিগুলো আপনি জানবেনও না। সে কারণে সরকার একের পর এক বিধি নিষেধ আরোপ করে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, কনজিউমার প্রোটেকশন এজেন্সি বলে একটা এজেন্সি আমাদের আছে, যার মূল লক্ষ্য যাতে করে ক্রেডিট কার্ড কোম্পানিগুলি আপনাদের উপর অযথা ইন্টারেস্ট না বসতে পারে বা কোনো সার্ভিস চার্জ না করতে পারে। ট্রাম্প সাহেব সেই এজেন্সিটাকে বাতিল করতে চান। অন্য কথা, তার সকল অধিকাংশ কাজের মূল লক্ষ্য হচ্ছে তাদেরকে সুবিধা দেওয়া, যাদেরকে আপনারা তার অভিষেক অনুষ্ঠানে তার পেছন দাঁড়িয়ে থেকে দেখেছেন। 15 জন বিলিয়নিয়ার দাঁড়িয়ে ছিলেন সেখানে, ঠিক ট্রাম্পের পাশে। ট্রাম্প হাতের ডান দিকে, হাতের বাঁ দিকে এই বিলিয়নিয়াররা, যে বিলিয়নিয়াররা প্রত্যেকে তাকে মিনিমাম $100 মিলিয়ন করে চাঁদা দিয়েছেন। বলে কার ইন্টারেস্ট তিনি প্রোটেক্ট করবেন? আপনারা, আমার তো নয়। যারা তাকে $100 মিলিয়ন দিয়েছেন, যারা ওইখানে দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়ে আছেন, তারাই তো তার কানটা ভারী করার ক্ষমতা কার? আপনারা, আমার তো নয়, ওই বিলিয়নিয়ারদের। ফলে ইয়েস, ডোনাল্ড ট্রাম্প সাহেব তার কমিটমেন্ট রাখছেন এইভাবে যে যারা তাকে প্রমোট করেছে তাদেরকে তিনি প্রোটেক্ট করবেনই। ফলে এক কথায় গোল্ডেন এজ নয়, আমাদের নাইটমেয়ার শুরু হলো। কবে শেষ হবে আমি জানি না। ধন্যবাদ আপনাকে। আরো প্রশ্ন রয়ে গেছে, আমি আসছি। আপনি উল্লেখ করেছেন যে ব্রুকলিনে 4 জনকে বাংলাদেশিকে আইস ধরে নিয়ে গেছেন। আমি এই প্রশ্ন পত্রিকায় পড়েছেন, ওকে। আমিও শুনেছি, আমিও দেখিনি, আমি সত্যতা যাচাইয়ের চেষ্টা করেছি, সত্যতাটা এখনো যাচাই করতে পারিনি। আমরা ধরে নিই যে ঘটনাটি সত্য, এবং পত্রিকায় যেহেতু এসেছে, মেবি কোনো একটি সোর্সের থেকে তারা পেয়েছেন, এবং সোর্সটি হয়তো ফার্স্ট হ্যান্ডই হতে পারে। নাকিবুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের আমেরিকাতে আপনি আছেন নর্থ ক্যারোলাইনা, আমরা আছি নিউ ইয়র্ক, আমাদের বিভিন্ন যারা গেস্ট আছেন নিউ অরলিন্স, ক্যালিফোর্নিয়া, মিশিগান, বিভিন্ন জায়গা থেকে তারা আমাদের সাথে যোগ দিয়ে থাকে, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি। এবং আমাদের এখানে মানে অ্যাসোসিয়েশনের কিন্তু কোনো অভাব নেই। বাংলাদেশ অ্যাসোসিয়েশন, জালালাবাদ অ্যাসোসিয়েশন, এক একটা জেলার 10টা করে অ্যাসোসিয়েশন, কারণ তাদেরকে প্রেসিডেন্ট হতে হবে, তাদেরকে সম্পাদক হতে হবে, না হলে তো তাদের মান ক্ষুণ্ণ হবে। কিন্তু তাদের আসলে এই লোকগুলোর কোনো মানই নেই, কিন্তু তারপরেও তারা মনে করেন তাদের মান ক্ষুণ্ণ হবে তারা যদি প্রেসিডেন্ট সেক্রেটারি না হন। আমাদের এখানে বিভিন্ন সাংবাদিক সংগঠন আছে, তারা চা বিস্কুট খান ওখানে বসে, আমার মনে হয় আর কোনো কার্যক্রম দেখি না। আর কিছু সংগঠন আছে যারা
পিকনিক করেন, এটা ভালো জিনিস, পিকনিক করা যেতেই পারে আমি মনে করি। সেখানে বছরে একবার তো হওয়া উচিত, পিকনিক হওয়া উচিত, পিঠা মেলা হওয়া উচিত, আরও কিছু হওয়া উচিত। এই যে লোকগুলোকে ধরে নিয়ে গেল, যদি আমরা মনে করি তাদের আর কেউ নেই এই দেশে, তারা ব্যাচেলার ছিলেন, তাদেরকে, তারা কে কোথায় আছেন, তাদেরকে সহযোগিতা করার মতো কোনো এফোর্ট আমি এখন পর্যন্ত দেখিনি। আমরা হুজুগে বাঙালি, আমরা রিয়াকশনারি, আমরা সবসময় রিয়্যাক্ট করি, আমরা প্রোগ্রেসিভ না, আমরা রিয়াকশনারি। তো আমি এখন পর্যন্ত কোনো সংগঠনকে দেখিনি যে তারা এসে বলছে যে আমাদের একটা কিছু করা উচিত, আমাদের একটা সেল তৈরি করা উচিত, একটা ইনফরমেশন জায়গা থাকা উচিত। যদি কোনো বাবা মাকে ধরে নিয়ে যায়, তাদের যদি আন্ডার এজ শিশু থাকে বাসায়, যারা জানে না তাদের পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে, তাদের বাবা মা কোথায় আছে, তাদের বাবা মার এমনও হতে পারে যে প্রাণ রক্ষাকারী কোনো ওষুধ নিতে হবে, সেটি তাদেরকে কে পৌঁছে দিবে, তারা এর পরের পদক্ষেপটা কি হবে, এখান থেকে তাদের কি এরকম কোনো কিছু। আমি এই প্রশ্নটা আপনাকে এই কারণে করছি, আমি জানি আপনি একটি বড় সংগঠনের সাথে জড়িত আছেন। এই যে সমন্বয়হীনতা, এই যে রিয়াকশন বা এখনো এরকম একটি কার্যকর নেই, কোনো পদক্ষেপ আমরা নেইনি এখন পর্যন্ত, এটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে আরেকটি মানসিকতা, এবং আমার মনে হয় হাসান ফেরদৌস আপনিও একমত হবেন, অনেকে বলছেন খুব ভালো হয়েছে, লোক বেড়ে গেছে, কিছু ডিপোর্ট হয়ে যাওয়া উচিত। এই যে হীনমন্যতার পরিচয়, মানসিকতা, এই দুটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি জানি এটি, আমি একটু আলাপ থেকে সরে এসেছি, বাট এটা আসলে আমাকে খুব বদার করছে গত দুদিন ধরে। আমি আপনার কাছে শুনবো। ধন্যবাদ হাবিব ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন এবং আপনাকে অনেক ধন্যবাদ। এরকম রেলেভেন্ট বিষয়টা আমরা খুব ইজিলি উই ট্রাই টু সুইপ ইট আন্ডার দ্য রাগ, দিস নিডস টু বি টকড অ্যাবাউট। এজন্য আমি আপনাকে ধন্যবাদ দিই যে আপনি কথাটা বলেছেন। সো আমি উত্তরটা একটু সময় নিয়ে দিতে চাই। একটা বিষয় হলো যে ডেফিনেটলি অনেক অর্গানাইজেশন আছে এবং অধিকাংশ অর্গানাইজেশনই হলো ইটস এ কান্ট্রি ক্লাবের মতো। আপনি যেটা বললেন যে নিজেদের চা বিস্কুট খাওয়ার মতোই অবস্থা, এর থেকে বেশি খুব একটা কাজ সে অর্গানাইজেশনগুলো করে না, এটা হলো একটা ফ্যাক্ট। আর একটা বিষয় হলো যে আমেরিকাতে ইমিগ্রেশন যেই সমস্যাটা, সেই সমস্যাটা স্পেশালি গুয়াতামালা কিংবা মেক্সিকান কিংবা ল্যাটিন আমেরিকান কমিউনিটিকে বিভিন্ন সময়ে যেভাবে আক্রান্ত করেছে, আনফর্চুনেটলি বাংলাদেশি কমিউনিটিকে কিন্তু ইমিগ্রেশন এভাবে তাড়িত করেনি কখনো। এই কারণে বাংলাদেশি অর্গানাইজেশনগুলোর মধ্যে এই সিভিক এনগেজমেন্ট কিংবা সিভিল রাইটস ডিফেন্ড করার যেই কাজগুলা, সেই কাজগুলা করার প্রয়োজনীয়তা ইতিপূর্বে কিন্তু দেখা যায়নি। দিস ইজ এ নিউ টেরিটরি যেটাতে আমরা এম্বার্ক করছি, এবং আমি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে একেবারে 100% একমত যে আমাদের গোল্ডেন এজ শুরু হয়নি, বরং আমাদের একটা নাইটমেয়ার শুরু হয়েছে। এবং আপনি যেটা বলেছেন যে আমরা খুব যে প্ল্যান করে রাখি আগের থেকে আমাদের কমিউনিটির, এটা বৈশিষ্ট্য না। আমরা অনেকটা রিয়াকশনারি, যে আমাদের উপরে কোনো বিপদ আসলে সাথে সাথে আমরা চেষ্টা করি সেই বিপদটাকে ফেস করা। যদিও বাংলাদেশি কমিউনিটির উপরে এ ধরনের বিপদ আসেনি, কিন্তু আমরা যদি বাংলাদেশের কমিউনিটির অধিকাংশ মানুষ যেহেতু মুসলিম ধর্মাবলম্বী, ইমিগ্রেন্টদের মধ্যেও এই সংখ্যাটাই বেশি। 9/11-এর পরে মুসলমানদের উপরে ছোটখাটো একটা বিপদ কিন্তু চলে এসেছিল। ওই সময় কিছু মুসলিম সিভিল রাইট অর্গানাইজেশনের ইভলভ হয়েছে, এর মধ্যে কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনস কেয়ার এর উদ্ভব হয়েছে, এবং MLFA আর একটা অর্গানাইজেশন আছে, মুসলিম লিগাল ফান্ড অফ আমেরিকা। এই দুইটা অর্গানাইজেশনের সাথে আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি। আমি মুনার একজন দায়িত্বশীল হওয়ার কারণে এই অর্গানাইজেশনগুলোর সাথে আমাকে কাজ করতে হয়েছে। আমি অলসো একটা বোর্ডে কাজ করি, মুসলিম অর্গানাইজেশনগুলোর একটা আমব্রেলা অর্গানাইজেশন USCM। সেখানে আমরা কিন্তু ইলেকশনের আগে আমরা সেপ্টেম্বর মাসে একটা ব্রেনস্টর্মিং একটা সেশন করেছিলাম, যে পসিবল সিনারিও গুলা নিয়ে, যে 4 ধরনের সিনারিও আমরা আলাপ করেছিলাম। একটা সিনারিও হলো যে ইফ কামালা হ্যারিস ইজ ইলেক্টেড, with our support, with the support of Muslim community, without the support of Muslim community.
আর একটা হলো যে ট্রাম্প যদি ইলেক্টেড হয়, এবং ওইখানে আমাদের মধ্যে যদিও 4টা সিনারিওর কথা বলা হচ্ছিল, কিন্তু ট্রাম্পকে মুসলিম কমিউনিটি সাপোর্ট করবে এটা নোবডি উড ফ্যাদম, বাট এটাও হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যদি ইলেক্টেড হয় উইথ দ্য সাপোর্ট অফ মুসলিম কমিউনিটি, যেটার সম্ভাবনা খুব কম উইদাউট দ্য সাপোর্ট অফ মুসলিম কমিউনিটি, তখন সিনারিওগুলা কি দাঁড়াবে। সো ডেফিনেটলি অক্টোবর মাসে ইমোশনস ওয়ার রানিং রিয়েলি হাই অন মুসলিম কমিউনিটি গাজার যুদ্ধের কারণে। এই কারণে ডেমোক্রেটদের উপরে ক্ষিপ্ত ছিল স্বভাবতই ওভারঅল মুসলিম পপুলেশন। সো কোনোভাবেই ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দেওয়া যাবে না, এই ধরনের একটা কথা আসছে। কিন্তু ট্রাম্প আসলে হয়তো প্যালেস্টাইনের সিচুয়েশন ইমপ্রুভ করবে না, কিন্তু অন্য অন্য যে সিভিল রাইটস ভায়োলেশন গুলা আসবে, এই ম্যাস ডিপোর্টেশন থেকে শুরু করে অন্য আরো যেই বিষয়াদি, এটা কিন্তু উই এন্টিসিপেটেড, এবং কিভাবে এটা আমরা ফেস করতে পারবো, ফেস করতে চেষ্টা করবো, এভাবে ফ্যামিলিকে সেপারেট করা হবে, এটা নিয়ে আমরা একটা আলোচনা করেছি। এবং সেই অনুযায়ী আমরা উই ওয়ান্টেড টু ব্রডেন আওয়ার কোয়ালিশন, যে যারা এই কাজগুলাকে বিভিন্ন সময় ধরে করছে, যেমন ACLU, NAACP সহ কিছু কিছু ল্যাটিন আমেরিকান ইমিগ্রেশন সার্ভিস প্রোভাইডার আছে, তারা কিভাবে কাজগুলা করছে আমরা কিছুটা জানার চেষ্টা করেছি। সো কিন্তু ইভেন নভেম্বর পর্যন্ত এই মুসলিম লিডারশিপ এবং আমাদের যে গ্রুপটা, আমাদের মধ্যে অনেকেই অবিশ্বাস করছিল যে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি, তিনি as much as we hate Democratic Party because of the massacre in Gaza, ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি, এরকম নার্সিসিস্টিক ব্যক্তি ইলেক্টেড হয়ে যাবে, এটা কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। সেজন্য এই প্রস্তুতিগুলা কিন্তু খুব সিরিয়াসলি নেওয়া হয়নি। এটা হলো আই উইল অ্যাডমিট যে আমরা সেই প্রস্তুতিগুলা নেইনি। ইভেন ডোনাল্ড ট্রাম্প যখন ইলেক্টেড হলেন, তিনি সত্যি সত্যি এরকম ম্যাস ডিপোর্টেশন করবেন এটাও অনেকে কিন্তু বিশ্বাস করেনি। এবং ছোট্ট একটা আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি কথা শেষ করব, আপনার প্রশ্নটার উত্তরের মধ্যে থাকবে যে আমেরিকাতে ডিপোর্টেশনটা কিন্তু মানে ইটস অ্যান অনগোয়িং প্রসেস। এটা কিন্তু যে ডোনাল্ড ট্রাম্প এসে করছেন বিষয়টা কিন্তু এরকম না। আমরা যদি শুধু জাস্ট 2টা টার্ম দেখি, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2016 থেকে 2020 সাল পর্যন্ত, এবং বাইডেনের 2021 থেকে 2024, সারপ্রাইজিংলি আমরা কিন্তু দেখব যে ডোনাল্ড ট্রাম্পের, আমার কাছে গ্রাফটা আছে, আমি খুব খুশি হতাম যদি আমি স্ক্রিনটা শেয়ার করতে পারতাম। সো আমি একেবারে মানে তথ্যভিত্তিক, এটা হলো এই ডেটাটা হলো CBP থেকে নেওয়া, যে আমরা যদি 2019 সালে দেখি, ডোনাল্ড ট্রাম্প 2019 সালে সবচেয়ে বেশি ডিপোর্ট করেছেন এবং সংখ্যাটা হলো 140,000। অন দ্য আদার হ্যান্ড জো বাইডেন 2021 সালে অলমোস্ট 200,000 মানুষ ডিপোর্ট করেছেন, এবং সর্বশেষ কিছুদিন আগে 2024 সালে 250,000 মানুষকে ডিপোর্ট করেছেন। সো এই ডিপোর্টেশনটা কিন্তু একটা অনগোয়িং প্রসেস, এবং ডিপোর্ট কাদেরকে করা হয়? যারা কোনো রকম অপরাধমূলক কাজে সংযুক্ত হয়ে যায় তাদেরকে, কিন্তু তারা যদি অপরাধমূলক কাজ সংগঠিত করার পরে তারা যদি অ্যারেস্ট হয়, তখন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপায় থাকে না তাদেরকে ডিপোর্ট করা ছাড়া। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন, সেই একই কাজটা করছেন, কিন্তু এই কাজটা করছেন তিনি ভীতি সঞ্চারণের মাধ্যমে, যার কারণে মানুষজনের মধ্যে ভীতির সঞ্চার হচ্ছে। আপনার কথা না, আপনার কথাটি আংশিক সত্য। কেন আমি এটা বলছি? আপনার পরিসংখ্যান ঠিক আছে, কোথায় বেঠিক আছে সেটি বলছি। এই ভদ্রলোক এখন আইসকে অনুমোদন দিয়েছেন যে আইস যে কোনো জায়গায় যে কারোর কাছে আইডি যেতে পারে, তার যদি সন্দেহ হয় তাকে সে গ্রেফতার করে নিয়ে যাবে। সেটি এমন জায়গা হতে পারে কর্মক্ষেত্র, সেটি হতে পারে আপনার রেক্রিয়েশনের জায়গা, সেটি হতে পারে স্কুল, সেটি হতে পারে চার্চ, মাস্ক, টেম্পল, এনিওয়্যার। এটা আনপ্রেসিডেন্টেড। আমরা পরিসংখ্যানের ব্যাপারে যে কোনো কিছু বলতে পারি। আমি ওই জায়গায় যাচ্ছিলাম যে তিনি এই মানে ওটাই আমি যা বলছিলাম, যে আমি এগ্রি করি আপনার সাথে যে তিনি যে কাজটা করছেন সেই কাজটা তিনি একটা প্যানিক সৃষ্টি করার মাধ্যমে করছেন, যেটা তিনি করতে পারেন না। আইসকে তিনি অতিরিক্ত ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতার অপব্যবহারের নজির আমরা অলরেডি দেখেছি, যে একজন সার্ভিং মিলিটারি পার্সনকে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে,
নিউ ইয়র্কে, এবং তিনি যখন তার ডকুমেন্ট প্রেজেন্ট করেছেন, আইস তাকে বিদ্রুপ করে বলেছে যে এটা ফেক ডকুমেন্ট। সো এই যে প্যানিক সৃষ্টি করা, কারণ আইস যদি কাউকে মানে এই যে আইসের ক্ষমতাটা দেওয়া হয়েছে, এই ক্ষমতা ব্যবহার করেও আইস যদি কারো বিরুদ্ধে, ইভেন কেউ যদি আনডকুমেন্টেডও থাকে, তার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল কোনো চার্জেস না থাকে, তাহলে কিন্তু আইস তাকে ডিপোর্ট করতে পারবে না। এই ক্ষমতাও কিন্তু আইসের নেই। কিন্তু ওই যে কথাটা আপনি আগে বললেন যে আনপ্রেসিডেন্টেড ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, এটার কারণে মানুষ প্যানিক করছে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আমার একজন বন্ধু আমার সাথে ওয়ালমার্ট থেকে বাজার করে বের হচ্ছে, এবং ওয়ালমার্টের যেই সিকিউরিটি গার্ড তার রিসিপ্ট চেক করছে, কারণ তার একটা জিনিস আইটেম ছিল অনেক বড়, যেটা ব্যাগের মধ্যে ছিল না। এন্ড হি গট রিয়েলি অফেন্ডেড যে আমাকে কেন সিকিউরিটি গার্ড রিসিপ্ট চেক করবে। দিস ইজ হাউ স্পয়েলড আমেরিকানস আর। সেখানে র্যান্ডমলি মানুষকে পুল ওভার করে তাদের ইমিগ্রেশন ডকুমেন্ট দেখা হবে, এবং সেটা অনুযায়ী তাদেরকে গ্রেফতার করা হবে। ডকুমেন্ট পেলে তাদেরকে এটা বিশ্বাসযোগ্য মনে করা হবে না, হ্যারাস করা হবে। এটা মানুষের সিভিল রাইটসের একটা বড় ভায়োলেশন। এখানে একটা যোগ করি, কথাটা আপাতত দৃষ্টিতে শুনে সেরকম কিছু মনে হবে না, কিন্তু আপনি জানেন আপনার গায়ের রং যদি সাদা হয় আপনাকে থামানো হবে না, কিন্তু আপনি অন্য কেউ হলেই আপনার আইডি চাওয়া হবে। হাসান ফেরদৌস প্লিজ। আমি জাস্ট মনে করতে চাই যে এর আগে 2017 সালে কিন্তু আমরা দেখেছি একটা বড় ওয়েভ অফ ডিপোর্টেশন। জি, কেমন ফকির ভাই যেটা বলছিলেন যে এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা ইন টার্মস অফ এত বেশি লোকের হিসেবে, কিন্তু অভিজ্ঞতা হয়েছে। 2017 সালে আমি নিজে দেখা করেছি, টেক্সাসে আটক হয়ে আছে, অ্যারিজোনায় আটক হয়েছে বাঙালিরা। যে সমস্ত বাঙালি মেক্সিকো হয়ে আমেরিকায় প্রবেশ করেছে, অসংখ্য বাঙালি, অসংখ্য মানে আমার জানার মধ্যে 50 তার চেয়েও বেশি বাঙালি কিন্তু আটক ছিলেন। এবং এখানে আমাদের ড্রাম সংস্থাটি আছে, ড্রাম মানে দিস ইজ রাইজিং সংগঠনটি, তারা কিন্তু এদের সাহায্য করেছে। আমি একটি প্রস্তাব রেখেছিলাম আমি অন্য টেলিভিশনের আলোচনা প্রসঙ্গে, যে কোভিডের সময় দ্যাট ওয়াজ অ্যান ইমার্জেন্সি, রাইট? কোভিড একটা আমার জন্য ইমার্জেন্সি ব্যাপার, এবং তখন ডাক্তাররা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। দে সেট আপ এ হটলাইন, যে কোনো লোক ফোন করতে পারেন, ফোন করে জেনে নিতে পারেন কি করা উচিত। এখন আমার এই সিমটম আছে, আমি কি করবো? এক্স্যাক্টলি, চলে যাবো, ওষুধ খাবো, কি ওষুধ খাবো? আই প্রপোজ যে এই মুহূর্তে আপনি যেটা শুরু করলেন ভাই, যে আমরা কি করছি, খুব জরুরি হচ্ছে যে এই মুহূর্তে ইমিডিয়েটলি একটা হটলাইন তৈরি করা, এবং আমি লয়ারদেরকে সাথে নিয়ে, লিগ্যাল আমি হবে, সোশ্যাল ওয়ার্কার্সরা হবে, যারা আমাদেরকে অ্যাডভাইস করতে পারবে এখন তুমি কি করতে পারো। রাইট। আমি এই যে কথাটি আপনি বলেন, আপনি টেক্সাসের উল্লেখ করলেন, আপনি আমার নিজের অভিজ্ঞতা আছে। 2001 সালে এই টুইন টাওয়ারের ঘটনার পরে অনেকে ধরে নিয়ে গিয়েছিলেন, আপনার মনে আছে? সেই সময় আইস ছিল না, অন্য একটি সংস্থা ছিল, ঠিক খেয়াল নেই, কাস্টমস অ্যান্ড বর্ডার সামথিং। তারা আমি কয়েকজনের ব্যাপারে গিয়েছি, এই পেনসিলভেনিয়াতে গেছি, আমি সিভিল লিবার্টির সাথে কাজ করেছি এবং কয়েকজনকে বের করতে সক্ষম হয়েছি, ঠিক আছে? কিন্তু এটি তো একজন মানুষের একটি পদক্ষেপ, একজন মানুষ আর কতই কিছু করতে পারে। আর কেউ করুক আর না করুক, আমি মনে করি আমি কয়েকজনের সাথে মিলে একটি হটলাইন অবশ্যই করব, বিকজ এদের পাশে কাউকে না কাউকে থাকতে হবে। এরা আপনারই বন্ধু, আপনারই ভাই, আমার ফ্যামিলি, আমারই ভাই। সে হিন্দু হোক, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, সে এখন বিপদগ্রস্ত, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। একটা হটলাইন অবশ্যই দুজনের সাথে আমি একমত যে একটি হটলাইন থাকতে হবে। আর এই বিভিন্ন সংস্থার নাম বললাম, আমি জানি অনেকে কষ্ট পাবেন মনে, অনেকে, কিন্তু কথা হলো কেউ পদক্ষেপ নিচ্ছেন না, কেউ কথাও বলছেন না। এনিওয়ে, নাকিবুর রহমানের সাথে যখন কথা হচ্ছিল, আমরা ইললিগাল ইমিগ্রেন্টদের কথা বলছিলাম, কিন্তু হাসান ভাই বার্থ রাইট সিটিজেনশিপ বন্ধ করার এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে, এবং এটি কিন্তু লিগাল ইমিগ্রেন্টের উপরে একটি আক্রমণ চলে আসলো। এটি আপনি কিভাবে দেখেন? এটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব তার প্রি ইলেকশন প্লেজেসের মধ্যে একটা, কিন্তু এটাও আমাদের অজ্ঞাত নয়। এবং আমরা এও জানি যে এই নির্দেশ কিন্তু ধোপে টিকবে না, কারণ আপনি একটু আগে বলছিলেন যে এর পেছনে শাসনতান্ত্রিক নির্দেশনা আছে। আমাদের শাসনতন্ত্র স্পষ্ট বলা আছে যে আমেরিকায় জন্মগ্রহণকারী সবাই মার্কিন নাগরিকত্ব পাবেন।
যদি আপনি মার্কিন নাগরিক হন, যেখানে জন্মগ্রহণ করেন না কেন আপনি, আপনার ছেলে মেয়ে নাগরিকত্ব পাবে। আর যদি আপনি বিদেশি পুত্রকন্যা হন এবং আমেরিকা জন্মগ্রহণ করেন, আপনার মার্কিন নাগরিকত্ব গ্যারান্টি। পৃথিবীতে আরো অনেক দেশে, বিশেষ করে ল্যাটিন আমেরিকার একাধিক দেশে, যেমন চিলি, মেক্সিকো, সেখানে কিন্তু এই নিয়মটা চালু আছে। এটা একদম যে আনপ্রেসিডেন্ট তা কিন্তু নয়, আরো 10-12টা দেশে এই নিয়ম চালু আছে। কিন্তু বিতর্ক আছে, এই নিয়ে বিতর্ক আছে কিরকম, যে অনেকে এটাকে বলা হয় ট্যুরিজম সিটিজেনশিপ। বিদেশ থেকে, ধরো যে বাংলাদেশ থেকে আপনি বড় লোক ঘুরে এলেন, আপনার বউকে নিয়ে এলেন, আমেরিকা বাচ্চা হলো, আপনি চলে গেলেন আমেরিকান সিটিজেনশিপ। এই ঘটনাও ঘটে, কিন্তু এর পেছনে আইনগত একটা বিধিবিধান আছে। আপনি নিশ্চয়ই জানেন ইতিমধ্যে 24টি ডেমোক্রেটিক কন্ট্রোল স্টেট চ্যালেঞ্জ করেছে। ডোনাল্ড ট্রাম্প সাহেব জানতেন যে এটা চ্যালেঞ্জ হবে লোকাল লেভেলে, ফেডারেল লেভেলে, আলটিমেটলি সুপ্রিম কোর্টে, এবং তিনি আশা করছেন যে সুপ্রিম কোর্ট যেহেতু তার 6 জন তার পক্ষে আছে, আলটিমেটলি তার পক্ষে রায় দেবেন। বেসিক্যালি এইটা মাথায় রেখে কিন্তু এইটা করা হয়েছে, যে তিনি জানেন চ্যালেঞ্জ হবে, আইনগত বাধা আছে। ওকে, একটা কোর্টে তিনি ফেল করলেন, হায়ার কোর্টে তিনি গেলেন, ফেল করলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন, এবং প্রবাবলি সুপ্রিম কোর্টে তার পক্ষে রায় দেওয়া হতেও পারে। আমি জানি না, যদিও ধরে নিচ্ছে যে যেহেতু শাসনতান্ত্রিক বিধান আছে, সুপ্রিম কোর্ট হয়তো বা তাকে ব্যাক করবে না, বাট ইউ নেভার নো। এই সুপ্রিম কোর্ট তো সেই সুপ্রিম কোর্ট নয় যে সুপ্রিম কোর্ট আইন মেনে চলবে। এই সুপ্রিম কোর্টই কিন্তু মাত্র 3 মাস আগে ডোনাল্ড ট্রাম্পকে টোটাল ইমিউনিটি দিয়েছে। প্রেসিডেন্ট থাকাকালে তিনি যা খুশি করতে পারেন, তিনি দেশ বিক্রি করে দিতে পারেন, তার কোনো অপরাধ হবে না। ফলে এই সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা খুব বেশি কিছু কিন্তু আমার চাওয়া পাওয়া নেই। এই পলিটিক্যাল কন্ট্রোভার্সিটা কার লাভ হচ্ছে? লাভ শুধুমাত্র সে সমস্ত লয়াল ম্যাগা রিপাবলিকানদের, সে সমস্ত মানুষ যারা মনে করে এই দেশটা শুধুমাত্র তাদের। এবং তারা কারা? 3 রকম লোক। আমি আপনাকে একটু আগে আপনারা বললেন যে সাদা হলে আপনাকে আটকাবে না, রাইট। 3 রকম লোক। 1, আপনি সাদা হতে হবে। 2, আপনাকে ক্রিশ্চিয়ান হতে হবে। 3, আপনাকে কনজারভেটিভ হতে হবে। এই 3টা হচ্ছে ক্রাইটেরিয়া ম্যাগার। ইউ আর এ হোয়াইট পার্সন, ইউ আর এ ক্রিশ্চিয়ান, এন্ড ইউ আর কনজারভেটিভ। হ্যাঁ, এই 3টা না হলে কিন্তু আপনার জন্য বিপদ আছে। এই যে আমেরিকা, এই আমেরিকা তো আমাদের স্বপ্নেও ছিল না। ফলে ডোনাল্ড ট্রাম্প সাহেব যে স্বপ্নের আমেরিকা শুরু করলেন, তা কিন্তু আসলেই আমেরিকার অসংখ্য মানুষের জন্য, আমি বলবো যে সাধারণ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক, আপনি রিপাবলিকান হন, ডেমোক্রেটিক হন, এই যে ডিসঅর্ডার তিনি ইনিশিয়েট করলেন, ডিসঅর্ডার, আমরা শুধুমাত্র ডোমেস্টিক বলছি, এখনো গ্লোবালে যাইনি আমরা। এখন আমরা বলিনি তিনি কিভাবে পানামা কানাল দখল করবেন, তিনি কিভাবে গ্রিনল্যান্ড দখল করবেন, সমস্ত আইন উপেক্ষা করে আমি সে প্রশ্নে যাইনি আমরা। দেশের ভেতরে যে ডিসঅর্ডার তিনি তৈরি করলেন, যেই আমাদের মনের মধ্যে যে উৎকণ্ঠা তিনি সৃষ্টি করলেন, এইটার প্রাইস চুকাবে কে? এইটার প্রাইস কে দেবে? কেমন আমাকে একদিন বলছিল যে তার 2 ছেলে স্কুলে যায়নি ভয়। অনেক বাবা মাতা ছেলে হয়তো ভয় স্কুলে পাঠাবেন না, কাকে আমি দায়ী করব? দ্যাটস দ্য প্ল্যান, দ্যাটস দ্য প্ল্যান। আমি আবার ফিরে যাই, যারা ট্রাম্প সাহেবকে নির্বাচিত করলেন আপনারা ভোট দিয়ে, এবং যারা এখন তাকে সেলিব্রেট করছেন, আপনারও রেসপন্সিবল। ইউ মাস্ট শেয়ার দ্য রেসপন্সিবিলিটি। ওকে, আপনি বলেছেন 3টা ক্রাইটেরিয়া, সাদা হতে হবে, খ্রিস্টান হতে হবে, কনজারভেটিভ হতে হবে। আপনার কথার উপরেই আরেকটু পরিষ্কার করি, 3টেই কিন্তু হতে হবে, এর 2টি হলেও চলবে না। যার প্রমাণ হচ্ছেন বিবেক রামাস্বামী। হি ইজ কনজারভেটিভ বাট নট হোয়াইট, হি ইজ কনজারভেটিভ বাট নট খ্রিস্টান, অ্যান্ড হি গট হিজ পে। সো আপনি অ্যাবসলিউটলি রাইট। আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করে আন্তর্জাতিক প্রসঙ্গে যাব। আমি ইউক্রেন দিয়ে শুরু করব। নকিবুর রহমান, আপনার কাছে প্রশ্ন, ইউক্রেন যুদ্ধ যে চলছে, ট্রাম্পের কথা অনুসারে উনি ডে 1 এটি থামিয়ে দিবেন, থামেনি। কি মনে হয় আপনার, থামবে? ডেফিনেটলি আমার যেটা মনে হয় যে তিনি এগেন, যদিও তিনি রাশিয়ার ব্যাপারে খুব কড়া কথা কিছু বলছেন, কিন্তু ফেরদৌস ভাই এর আগেও বলেছিলেন যে হয়তো ডোনাল্ড ট্রাম্প, আমি সেই কথাটাই এগ্রি করেই বলছি, যে ডোনাল্ড ট্রাম্প হয়তো যুদ্ধ থামিয়ে দেবেন, বাট অ্যাট হোয়াট এক্সপেন্স? যে তিনি যদি জেলেনস্কিকে বাধ্য করেন যে রাশিয়া যে অঞ্চলগুলা অধিকৃত করে ফেলেছে, সেই অধিকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার সাথে রেখে জেলেনস্কিকে বাধ্য করা যে সেখান থেকে ব্যাকফুটে যেতে, ইউক্রেনকে একটা কম্প্রোমাইজ করতে,
তাহলে তো ইট উইল নট বি এ ফেয়ার ডিল ফর ইউক্রেন। সো যুদ্ধ বন্ধ করা তো সোজা, কিন্তু ইউক্রেনিয়ানদের অধিকার, ইউক্রেনিয়ানদের যেই ভূখণ্ড তারা হারিয়েছেন রাশিয়ার কাছে, রাশিয়া যে অঞ্চলগুলো এখনো দখল করে আছে, সেই অঞ্চলগুলো ইউক্রেনকে ফিরিয়ে দেওয়া, এটাই তো হলো ইকুইটেবল একটা বিষয়। সো এই বিষয়গুলা রয়ে গিয়েছে। তবে তিনি যেটা বলেছেন যে ডে ওয়ানে তিনি যুদ্ধ বন্ধ করবেন, যুদ্ধ বন্ধ করাটা মানে ইটস নট অ্যাজ ইজি, এবং এখানে অনেক ডাইনামিক্স রয়েছে। সো আমরা যদিও যুদ্ধে ক্ষয়ক্ষতির হার অনেক হ্রাস পেয়েছে দেখেছি, প্রাণহানি কমে গিয়েছে দেখেছি, কিন্তু যুদ্ধ তো বন্ধ হয়নি। সো যুদ্ধ তিনি বন্ধ করবেন, এটাতে কি রাশিয়ার লাভ হবে, ইউক্রেনের লাভ ক্ষতি কতটুকু, সো এই বিষয়গুলো রয়েছে। বাট একটা বিষয়ে আমি এখানে মানে আই উড হ্যাভ টু গিভ ক্রেডিট ওয়ার ক্রেডিট ইজ ডিউ, যে ডোনাল্ড ট্রাম্পের যিনি মধ্যপ্রাচ্য বিষয়ক যিনি এনভয়, তিনি যে এই সিজ ফায়ার ডিল করতে নেতানিয়াহুকে বাধ্য করেছেন, এবং নেতানিয়াহু কিন্তু হি ট্রাই টু স্লো ওয়াক ইট। তার ক্যাবিনেটে, ওয়ার টাইম ক্যাবিনেটে কনজারভেটিভদের বিভিন্ন অবজেকশনকে উদ্ধৃতি দিয়ে তিনি হামাসকে দায়ী করেও তিনি বলতে চেয়েছেন যে হামাস এগ্রি করছে না, কিন্তু তারপরও এটা ডেফিনেটলি এই অ্যাডমিনিস্ট্রেশনের একটা মিনি সফলতা আমি বলবো, যে তারা অ্যাটলিস্ট ক্ষয়ক্ষতির পরও গাজার যুদ্ধটা বন্ধ করতে সক্ষম হয়েছে, সিজ ফায়ার করতে সক্ষম হয়েছে। বাট আই উইল সে দ্যাট উইথ কশন, যে এই যুদ্ধটা বন্ধ করা হয়েছে ঠিকই, বাট কি ছিল এটার প্রাইস হবে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে পশ্চিম তীরে অলরেডি ওয়েস্ট ব্যাংকে কিন্তু অলরেডি ইহুদি বসতি স্থাপনকারীরা, সেটেলাররা কিন্তু অলরেডি তাদের কি বলা যায় আইল ঠেলা শুরু করেছেন। তারা কিন্তু অলরেডি একটা সংঘর্ষের দামামা কিন্তু বাড়ছে। সুতরাং ওয়েস্ট ব্যাংক অ্যানেক্স করে গাজার সেই সিজফায়ারটা হলো কিনা এটা সময় বলে দেবে, কিন্তু এখনো পর্যন্ত অ্যাটলিস্ট প্রাণহানি যে গাজাতে কমেছে, এটার জন্য ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্পকে ক্রেডিট দেওয়াই যায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি ডোমেস্টিক্যালি যে কাজগুলো করছেন এটা মানে অমানসিক, মানে ডেফিনেটলি মানবাধিকার লঙ্ঘন, এবং ইউক্রেনেও তিনি এখনো পর্যন্ত কিছু করতে পারছেন না। সুতরাং এই দায়িত্বও তাকে নিতে হবে। হ্যাঁ, ডে ওয়ানে তাহলে ইউক্রেন যুদ্ধ বন্ধ হলো না। দিস ইজ রিয়েল লাইফ, দিস ইজ নট সোপ অপেরা। এখানে ট্রাম্প যে বলতে পারেন না জেলেনস্কি ইউ আর ফায়ার্ড অর পুতিন ইউ আর ফায়ার্ড, দিস না হাউ ইট ওয়ার্কস। সো বাস্তবতা একটু ভিন্ন। আপনি গাজার প্রসঙ্গ টেনে এনেছেন হাসান ফেরদৌস, আমি আপনার কাছে যাব। সিজ ফায়ার তো হলো, এটা কতদিন থাকবে বলে আপনার মনে হয়? আমরা শুনলাম নাকিবুর রহমানও বললেন যে ট্রাম্প মে বি আ ফ্যাক্টর। ওয়াজ হি রিয়েলি আ ফ্যাক্টর? আসলে কি তাই? আমি নাকিব ভাইয়ের সঙ্গে একমত যে ট্রাম্প ফ্যাক্টর ওয়াজ এ ফ্যাক্টর। কারণটা হচ্ছে যে ট্রাম্প সাহেব চেয়েছেন যে তার প্রথম দিন একটা সাফল্য তিনি দেখাবেন। হি ওয়ান্টেড এ সাকসেস স্টোরি, এন্ড দিস ইজ এ জেনুইন সাকসেস স্টোরি। আবার তিনি পাশাপাশি বলেছেন, ঠিক 3 দিন আগে বলেছেন যে তিনি কনফিডেন্ট না যে এই সিজ ফায়ারটা স্থায়ী হবে। তার মানে ট্রাম্পকে খুশি করবার জন্যে, যাতে করে ট্রাম্প তার প্রথম দিন বলতে পারে হ্যাঁ আমি আমার কথা রেখেছি, এই সিজ ফায়ারটা হয়েছে। তার প্রমাণটা দিয়ে আপনাকে আমি দেই। দুটো অ্যাডভান্টেজ খুঁজছে নেতানিয়াহু বা এই সরকার। এক, ওয়েস্ট ব্যাংক। আপনারা জানেন ইসরায়েলের সিকিউরিটি মন্ত্রী এবং যুদ্ধমন্ত্রী দুজনই থ্রেট করেছিলেন, একজন পদত্যাগ করেছেন, যে যদি এই যুদ্ধবিরতি করা হয় তাহলে তারা সরকার ছেড়ে দেবেন। যেমন বেন গাভির অলরেডি ছেড়ে দিয়েছে, হ্যাজ লেফট দি গভর্নমেন্ট। তাদের কি আর্গুমেন্ট? যে এখনই সময় আমাদের গাজাকে সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আনা এবং হামাসকে নিশ্চিহ্ন করা। গাজায় কিন্তু একটি ভবন অরক্ষিত অবস্থা, ভালো অবস্থা একটা ভবনে নেই, কিন্তু থাকার কোনো জায়গা নেই, কিন্তু গাজা শেষ হয়ে গেছে। তারপরেও তারা চাইছে যুদ্ধটা কন্টিনিউ করতে। আচ্ছা ঠিক আছে, যুদ্ধ আমি বন্ধ করলাম, তারা বলছেন তার প্রাইসটা কি হবে? পশ্চিম তীর। এই বেন গাভির কি বলেছে? যে পশ্চিম তীরকে অ্যানেক্স করতে হবে। এখন ইজ দ্য বেস্ট টাইম, আমি তাকে আক্ষরিকভাবে কোট করছি, নাও ইজ দ্য বেস্ট টাইম টু অ্যানেক্স দ্য ওয়েস্ট ব্যাংক। কারণ ডোনাল্ড ট্রাম্প সাহেব
আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক দেখিয়ে দিয়েছেন। আপনাদের মনে থাকতে পারে এই ডোনাল্ড ট্রাম্প সেই লোক যে কিনা প্রথম ক্ষমতা আসার পরপরই যুক্তরাষ্ট্রের রাজধানী যুক্তরাষ্ট্রের এমবাসি ইসরায়েলে যুক্তরাষ্ট্রের এমবাসি জেরুজালেম নিয়ে এসেছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি গোলান হাইটসে ইসরায়েলি অকুপেশনকে লিগালাইজ করেছিলেন। তিনি এখন যেটা করেছেন, আশা করা যাচ্ছে এটাকে লিগালাইজ তিনি করবেন, তা হচ্ছে যে সিরিয়াতে গোলান হাইটসের পাশে যে বাফার জোন আছে, সেই বাফার জোনে ইতিমধ্যে কিন্তু সিরিয়ান আর্মি ঢুকে গেছে। একটা বেশ লম্বা চড়া বাফার জোন আছে। বাফার জোনে থাকার কথা না, কিন্তু ঢুকে গেছে ইসরায়েলি তার হেভি ওয়েপনারি এবং ট্যাঙ্ক নিয়ে। দে উইল নট লিভ, আই ক্যান গ্যারান্টি ইউ। তারা কেউ ছেড়ে যাচ্ছে না, এবং তারা এক্সপেক্ট করছে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব এই অকুপেশনটাকে লিগালাইজ করবেন। কেমন? এটা একটা দিক। আপনি একটু আগে উল্লেখ করেছেন যে আর একটা রণকৌশল হচ্ছে যে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকরণ। কেমন? এইটি হচ্ছে গিয়ে গ্র্যান্ড প্রাইজ, লটারির গ্র্যান্ড প্রাইজ হচ্ছে এটা নেতানিয়াহুর জন্য। দেখো, আমি সৌদি আরব কিনে দিই। সৌদি আরব আনা মানে কিন্তু প্র্যাকটিক্যালি সকল মুসলিম ওয়ার্ল্ডকে এনে দেওয়া। সো এটা হচ্ছে তার লটারি। এবং এটা ডোনাল্ড ট্রাম্প সাহেব, আপনি একটু আগে বলেছেন, তার প্রথম ট্রিপ হবে সৌদি আরবে। সৌদি আরবের রাজপুত্র ইতিমধ্যে $600 বিলিয়ন ইনভেস্ট করার কথা বলেছে, এবং কোয়াইট লাইকলি তিনি কিছু কনসেশন গেইন করবেন এই সরকারের কাছ থেকে, এবং তার বদলে ইসরায়েলের সাথে স্বাভাবিকরণ হবে। And once it is done, once relationship is normalized, there is no going back. There is no Palestine, there is no freedom in Gaza. তার মানে যে স্বপ্ন আপনি আমি দেখেছি ওদের হয়ে, ইসরায়েলি বা প্যালেস্টাইনবাসী হয়ে, স্বপ্নের পরিসমাপ্তি। And that will happen under Trump's watch. We can only hope it doesn't, but reality বাস্তবতা খুবই ভিন্ন, এবং বাস্তবতা বলছে চরম অবমাননাকর একটি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্য আরো অস্থিতিশীলই হবে। There will be no peace in Middle East. Unfortunately, এটি হচ্ছে রিয়ালিটি। কিন্তু পশ্চিমা বিশ্ব এবং দ্য জায়নিস্ট, খ্রিশ্চানস অ্যান্ড জুজ একটা জিনিস ভুলে যাচ্ছেন, দ্য মিডল ইস্ট ইজ দ্য ওয়ান তারা ফোকাস করলেও বিশ্বব্যাপী কিন্তু বিলিয়নস অফ মুসলিম। তারা হয়তো প্যালেস্টিনিয়ানদের নিশ্চিহ্ন করে দিতে পারবেন বা চেষ্টা করবেন, সেটি তো আর সম্পূর্ণ মুসলিম বিশ্বকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। এটি সময়ের ব্যাপার, যেটি ব্যাকফায়ার করবে একসময় তাদের বিপক্ষে। কারণ ইতিহাস বড় নির্মম, এবং ইতিহাস থেকে স্পেশালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ইসরায়েলি বা জুজ আর কোনো শিক্ষা নিয়েছেন বলে আমার মনে হয় না, বিকজ তারা সেম অমানসিক বিহেভিয়ার এখন দেখাচ্ছেন। এনিওয়ে, আমি এই প্রসঙ্গ পরিবর্তন করে চলে যাব বাংলাদেশ প্রসঙ্গে। নকিবুর রহমান, আপনার কাছে আমি ফেরত যাচ্ছি। প্রথমে বাংলাদেশে অনেকে বলছেন যে বিভেদ, যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন, সেই পরিস্থিতিতে বোঝা মুশকিল আসলে কি হচ্ছে। সরকার অন্তর্বর্তীকালীন সরকার একরকম কথা বলছেন, ছাত্ররা একরকম কথা বলছেন, বিএনপির বক্তব্য কিছুটা ঘোলাটে, আবার কিছুটা অনেকে মনে করছেন পরিষ্কার এক অংশে তারা নির্বাচন চান যত শীঘ্রই সম্ভব। জামাতের বক্তব্যটা একটু ভিন্ন, তারা অনেক সময় বলছেন যে আমরা অপেক্ষা করতে পারি, সংস্কারের প্রয়োজন আছে। এই যে পরিস্থিতির জন্য আসলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মানুষ বুঝতে পারছেন না, আমাদের মতো সাধারণ মানুষ, যে আসলে হচ্ছেটা কি। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি বুঝে থাকেন আসলে হচ্ছেটা কি, আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। হাবিব ভাই, আমিও তো সাধারণ মানুষ, এজন্য আমার জন্য এক্সকিউজ মি, আই এম সরি, বোঝা মুশকিল। না, ডেফিনেটলি আমি বলিনি আপনি অসাধারণ মানুষ। আচ্ছা বলুন। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হলো যে এই অস্থিরতাটার মূল কারণটা হলো যে মানুষের প্রত্যাশা ছিল ব্যাপক, এবং স্বাভাবিক প্রত্যাশা থাকাটা স্বাভাবিক, কিন্তু বাস্তবতা হলো যে এত অল্প সময়ে ডক্টর ইউনূস তো ডোনাল্ড ট্রাম্পের মতো এমটি প্রমিস করতে পারেন না। তিনি তো বলতে পারেন না তিনি প্রথম দিনই একেবারে সবকিছু, সমস্ত বিশ্বের সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারবেন।
এবং রিয়ালিটি হলো তিনি কিন্তু তার কয়েকটা ইন্টারভিউ আমি পড়েছি, স্পেশালি নুরুল কবির সাহেবের সাথে তার যে ইন্টারভিউটা, মানে আই রিয়েলি ফেল্ট কম্প্যাশনেট ফর হিম, যে তিনি বলেছেন যে আমার সাথে যখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কথা বলে আমি তাদেরকে যা বলি তারা সব সুন্দর করে শোনে এবং আমাকে সহযোগিতা করার আশ্বাস দেয়, আমিও খুশি হয়ে যাই, কিন্তু রুম থেকে বের হয়ে যাওয়ার পরে আমি ভিন্ন অবস্থা দেখি। সো আমার মনে আছে হাসান ভাইও ফেরদৌস ভাইও পড়েছেন যে প্রেসিডেন্ট ওবামার যে বায়োগ্রাফিটা, সেখানে তিনি কিন্তু বলেছিলেন যে একটা ছোট করে একটা লেখা লাইন, যে ইউএস প্রেসিডেন্ট ইজ এ প্রিজনার অফ হিজ ওন কনসিয়েন্স। এটা কিন্তু ঠিক, যে মানে আপনি যেই আইডিয়া নিয়ে থাকেন না কেন, আপনাকে যখন ক্ষমতা দেওয়া হয় তখন বিভিন্ন কারণে আপনি কিন্তু সেই ক্ষমতাগুলাকে এক্সিকিউট করতে গিয়ে বাধার সম্মুখীন হন। সো এই জায়গাটা রয়েছে। সো এখানে আমি যেটা মনে করি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলার যে বক্তব্যগুলো আসছে, এটা তো আসার স্বাভাবিক, এটা আসবেই, তাদের বিভিন্ন, সবাই যদি এক কথা বলে তাহলে তো সবাই এক রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হতো। আমার মনে হয় যে সবাইকে একটু ধৈর্য ধরলে আমরা গণতন্ত্রের যে সিঁড়িতে উঠেছি, এই সিঁড়ির মাধ্যমে আমরা গন্তব্যে পৌঁছতে পারবো। এখানে আমি বলবো আমরা আশা করতেই পারি, আমরা আশা করতেই পারি, কিন্তু আমি কিন্তু হতাশ। হাসান ফেরদৌস, এই হতাশা নিয়ে আপনার কাছে যাচ্ছি। একটি ক্লিয়ার ডিফারেন্স দেখা যাচ্ছে বিএনপি এবং ছাত্র নেতৃত্বের মধ্যে। ছাত্ররা বলছেন তারা পলিটিক্যাল পার্টি করবেন, বিএনপি বলছেন যে সরকারের থেকে পার্টি করা যাবে না, এবং ছাত্র নেতৃত্বের অনেক কার্যক্রম মানুষের মধ্যে কিছু প্রশ্ন জাগিয়ে তুলেছে। আপনার কি মনে হয়? আপনার হাতে 2 মিনিট সময় আছে। আপনি ঠিকই বলেছেন যে দূরত্ব তৈরি হয়েছে, কারণটা খুব স্পষ্ট। ছাত্ররা মনে করে, ছাত্ররা বলতে সব ছাত্র নয়, যারা নেতৃত্বে আছে তারা তো অনির্বাচিত নেতা, তাদের কে ইলেক্ট করলো আমরা জানি না, বাট দে আর দেয়ার। কেমন তারা দেখছে যে ক্ষমতার গ্রিপ তাদের হাতে নেই, আর ছিটকে গেছে। রাজনৈতিক বাস্তবতা এই যে ছাত্ররা এখন আর নিয়ন্ত্রক নয়। সো হোয়াট দে হ্যাভ কাম আপ উইথ, দে হ্যাভ কাম আপ উইথ অ্যান আইডিয়া যে আমরা একটা পলিটিক্যাল পার্টি করবো। পলিটিক্যাল পার্টি করা মানেটা কি? অর্থ, ম্যান পাওয়ার, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। এটা একদিনে হয় না। আপনি জানেন যে রাজনীতি করতে হলে আপনাকে দীর্ঘদিন ধরে জমি চাষ করতে হবে। এরা জমি চাষ না করেই ক্ষমতার অংশীদারিত্ব চাইছে, এবং তাদের পেছনে কে আছে? ভেরি ক্লিয়ারলি তাদেরকে সাপোর্ট করছে একটি পলিটিক্যাল দল, ভাবা হচ্ছে দলটি জামাত ইসলামী, এবং আরো ভাবা হচ্ছে যে এর সাথে আছে সামরিক বাহিনীর একাংশ। ওয়াই সামরিক বাহিনী? আপনারা জানেন যে 111টা কি, এই যে তর্ক উঠেছে, 111টা কিন্তু একটা টার্গেট ছিল বিএনপি। 111-এর বেনিফিশিয়ারি কে? আওয়ামী লীগ। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কে? বাস্তবতা। তাদেরকে ছেটে ফেলার প্ল্যান করা হয়েছিল, ফলে একটা গ্রিভেন্স রয়েছে বিএনপির আর্মির ব্যাপারে, এবং সে কারণে ছাত্ররা হয়তো জামাতেরা মিলে একটি দল করার কথা বলা, যার নাম দেওয়া হয়েছে কিংস পার্টি। কিংস পার্টি মানে তারা যারা ক্ষমতা আসবে তাদের ক্ষমতা আসবার ব্যাপারে সাহায্য করবে। দ্যাটস ওয়াই দে আর কিংস পার্টি। দ্যাটস হোয়াটস হ্যাপেনিং রাইট নাও। আমরা দেখেছি যে অনেক ছাত্ররা অলরেডি ক্যাম্পেইন শুরু করেছে তাদের এলাকায় গিয়ে। অ্যাজ এ রেজাল্ট, এটা লেজিটিমেট প্রশ্ন তো, তুমি একটা নিরপেক্ষ সরকারের ভেতরে আছো, ভেতরে থেকে তুমি আবার পলিটিক্স করছো। পলিটিক্স করো ভাই, দল থেকে বেরিয়ে আসো, সরকার থেকে বেরিয়ে আসো, বেরিয়ে এসো, তুমি অন্য মতো তুমি রাজনীতি করো, কোনো আপত্তি নেই তো। ফলে এই যে দাবিটা আমি সম্পূর্ণ সঙ্গত বলে মনে করি, সম্পূর্ণ সঙ্গত বলে মনে করি। আমিও মনে করি, যেটা আপনি বললেন, এই ছাত্রগুলিদের এখন উচিত তাদের যার যার বিদ্যালয়ে ফিরে যাওয়া। ইটস অ্যাবাউট হাই টাইম। তোমরা করেছো ভাই, ইউ হ্যাভ ডান ইউর জব, আমরা গ্রেটফুল তোমাদের কাছে, কিন্তু এখন লেট পলিটিশিয়ানস টেক কেয়ার অফ পলিটিক্স, তোমাদের নয়। থ্যাংক ইউ। হাসান ফেরদৌস, নাকিবুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের দুজনের সাথেই পরবর্তী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি ভালো লেগেছে। মতামত জানাবেন আপনাদের, কিন্তু যে যেখানে থাকবেন নিরাপদে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।